হ্যালো স্টুডেন্টস, এসবি একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। অর্থাৎ যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের এই মুহূর্তে কোনটা পড়বো না এবং কিছু বিষয় আগে যেগুলো পড়েছো সেগুলো অনেকেই ভুলে গেছো। তাদের জন্য এসবি একাডেমির একটা নতুন উদ্যোগ, যে এই এসবি একাডেমির ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা বিষয়ের তোমাদের রিভিশন ক্লাস চলবে। যার জন্য তোমাদেরকে কি করতে হবে, এসবি একাডেমির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকে আমি চলে এসেছি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। প্রত্যেকে শেষ পর্যন্ত সাথে থাকো। আজকে দেখো কি নিয়ে আলোচনা করব। ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় এবং যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং কি কি প্রশ্ন আসবে সেগুলো সমস্ত এসবি একাডেমির ইউটিউব চ্যানেলে আসবে। এবং শুধু ইতিহাসই নয়, অন্যান্য বিষয় সম্পর্কেও কিন্তু সমস্ত ভিডিও এই চ্যানেলে আসবে। যার জন্য তোমাদেরকে এসবি একাডেমির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকে দেখো আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হলো হিস্ট্রির দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ইতিহাসের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকের আমাদের এই ক্লাসটা হবে। এবং শুধু দ্বিতীয় অধ্যায় পুরোটাই এখানে আমরা আলোচনা করব তা নয়, আজকের ক্লাসে থাকছে একটা গুরুত্বপূর্ণ পত্রিকা নিয়ে আলোচনা, যেটা হচ্ছে বামা বোধিনী পত্রিকা। তাহলে চলো সময় নষ্ট না করে সরাসরি ক্লাসের ভেতরে প্রবেশ করা যাক। কি কি তথ্য এখানে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, সবার প্রথমে আমাদেরকে এই পত্রিকা সম্পর্কে জানতে গেলে একটুখানি আমাদেরকে আগের যে জায়গাগুলো সেগুলো একটু জানতে হবে। কিরকম? দেখো, আমাদের এই যে 18 শতকের যদি আমরা ইতিহাস দেখি, তাহলে দেখতে পাবো 18 শতকের ইতিহাসে পলাশির যুদ্ধ থেকে শুরু করে, অর্থাৎ 1757 পলাশির যুদ্ধ থেকে শুরু করে বক্সারের যুদ্ধ 1764, এই পর্যন্ত একটা রাজনৈতিক পালাবদল চলেছে। এছাড়াও 65-তে দেওয়ানি লাভ, এটাকে কেন্দ্র করেও রাজনৈতিক পালাবদল চলেছে। এই ঘটনাগুলো 18 শতকে চলছে। এছাড়াও 76-এর মন্বন্তর, যেটা 1176 বঙ্গাব্দে হয়েছে। আর কি হলো, নতুন করে একটা প্রশাসনিক কাঠামো গঠন হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্ত চলছে, জমির ওপর উচ্চ কর আরোপ করা হচ্ছে এবং চারিদিকে তখন কৃষক বিদ্রোহ চলছে। এই রকম একটা অস্থিরকর পরিস্থিতি সেই সময় চলছে বাংলা তথা ভারতবর্ষে। এই মুহূর্তে এই 18 শতকে এই যে রাজনৈতিক পালাবদল এবং এই যে অস্থিরতা চলছে চারিদিকে, এর মধ্যে দিয়ে শিক্ষার বিস্তার বা কোনো সাংস্কৃতিক বিস্তার কোনোটাই সেভাবে কিন্তু হয়নি। যার জন্য 18 শতককে বলা হয় অন্ধকার যুগ। কারণ এই সময়ে আমাদের ভারতবর্ষ এবং বাংলাতে সেভাবে শিক্ষার বিস্তার, সাহিত্য চর্চা এবং সাংস্কৃতিক কার্যাবলী কোনোটাই সুসম্পন্ন হয়নি। এই মুহূর্তে যখন 18 শতক শেষ হচ্ছে, তারপর যখন 19 শতকের সূচনা হচ্ছে, আমাদের বাংলা তথা ভারতবর্ষের একটা পালাবদল হলো। কি হলো? বাংলা তথা ভারতবর্ষে আমরা দেখতে পেলাম আস্তে আস্তে প্রগতি আসছে, অর্থাৎ অগ্রগতি আসছে। কোন কোন ক্ষেত্রে? মূলত শিক্ষার ক্ষেত্রে একটা অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারলাম। এখানে নতুন কিছু আইন কানুন তৈরি হলো। এছাড়াও নতুন আইন কানুনের পাশাপাশি এখানে অনেক রকম পরিবর্তন আসলো। যে পরিবর্তনগুলো মানে বিভিন্ন সমাজ সংস্কারকমূলক কাজকর্ম হলো এবং বিভিন্ন মনীষীরা বিখ্যাত লেখালেখি করলেন। এগুলোর দ্বারা আস্তে আস্তে সমাজে কিন্তু সংস্কার হতে শুরু করলো 19 শতক থেকে। এবং এক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্র তথা সাহিত্য গ্রন্থ, এগুলোর তো অবদান অবশ্যই রয়েছে, কারণ এগুলো ছাড়া কোনো মানুষের কাছে পৌঁছানো সম্ভব ছিল না। এই মুহূর্তে ছাপাখানার আবিষ্কার, যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কারণ কি, যে কোনো বই
আমরা যখন পড়ব, সেটা যখন ছাপার অক্ষরে পড়ব, তবেই সেটা সম্পর্কে কিন্তু আমাদের সঠিক তথ্য আমরা জানতে পারবো। যতদিন ছাপাখানার আবিষ্কার হয়নি ততদিন পর্যন্ত কিন্তু সাহিত্য চর্চা এবং বিভিন্ন বিষয়ে লেখালেখি সেভাবে কিন্তু প্রসার লাভ করতে পারেনি। ছাপাখানার আবিষ্কার আর পাশ্চাত্য শিক্ষার বিস্তারের প্রচেষ্টা, এই দুটো 19 শতকের পুরো পটভূমিটাকে পরিবর্তন করে ফেলেছিল। 19 শতকে আমরা দেখতে পেলাম সমাজ সংস্কার তো হচ্ছেই, তার সাথে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ভারতবর্ষে হচ্ছে, এবং তার সাথে সাথে এই ছাপাখানা আবিষ্কারের মাধ্যমে কি হচ্ছে, বিভিন্ন লেখালেখি হচ্ছে, সাহিত্য চর্চা হচ্ছে, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে সমাজের যে চিত্রগুলো সেগুলো খুব সহজেই সকল শ্রেণীর মানুষের কাছে প্রায় পৌঁছে যাচ্ছে। এক্ষেত্রে যদি আমরা দেখি, হয়তো সকল শ্রেণীর মানুষকে এর অন্তর্গত করা সম্ভব হয়নি। যারা একটু উচ্চ শ্রেণীর মানুষজন, একটু শিক্ষিত, তারাই একমাত্র এই সংবাদপত্র, বিভিন্ন সাহিত্য চর্চা এগুলোর অন্তর্ভুক্তের হয়েছিল এবং সুবিধাগুলো পেয়েছিল। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম বিভিন্ন আধুনিক সংবাদপত্র প্রকাশ লাভ করতে শুরু করলো, যেগুলো মূলত কলকাতা থেকে প্রকাশিত হতো। আমরা এটাও দেখেছি যে বেঙ্গল গেজেট, জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট, যেটা একটা ইংরাজি পত্রিকা, যার মাধ্যমে আধুনিক কিছু চিন্তাধারার বিকাশ আসতে শুরু করে। এছাড়াও আমরা মার্শম্যানের দিগদর্শন দেখতে পাই, যার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে বাঙালিদের যে চিন্তাধারা তার ভেতরে কিন্তু নবজাগরণ আসতে শুরু করে। এই মুহূর্তে সবথেকে 19 শতকের একদম প্রথমার্ধে এই যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার, যার জন্য কিছু সরকারি এবং কিছু বেসরকারি বিদ্যালয় স্থাপিত হয়। বেসরকারিগুলো তো রয়েইছে, তাদের মধ্যে কিছু আছে দেশীয়, কিছু আছে মিশনারি। মিশনারি যে শিক্ষা প্রতিষ্ঠান, তারা সবসময় খ্রিস্ট ধর্ম প্রচার করত এবং এর পাশাপাশি নারী শিক্ষার অগ্রগতিতেও তারা সাহায্য করেছিল। এছাড়া তো রয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। তাহলে এইভাবে আস্তে আস্তে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হতে শুরু করলো, এবং যখন পাশ্চাত্য শিক্ষার বিস্তার হতে শুরু হলো, সেই সময় থেকে আমরা দেখতে পেলাম যে এক একটা করে সংবাদপত্র প্রকাশিত হচ্ছে এবং তার মাধ্যমে ওই 19 শতকের বিভিন্ন তথ্য, গ্রাম বাংলার চিত্র বা সমাজের যে চিত্র, সেগুলো ফুটে উঠতে শুরু করলো। এক্ষেত্রে 19 শতকের প্রথমার্ধে আমরা যে পত্রিকাটির উল্লেখ পাই, সেই পত্রিকাটি হলো বামা বোধিনী পত্রিকা, যেটা নিয়ে আজকে আমরা এই ক্লাসটিতে আলোচনা করব। প্রত্যেকে শেষ পর্যন্ত সাথে থাকবে এবং অবশ্যই জানাবে ক্লাসটি কেমন লাগলো। দেখো, এই যে বামা বোধিনী পত্রিকা, ভীষণ সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা তথ্য পড়তে হবে। কি কি? সবার প্রথম যে তথ্যটা আমাদেরকে জানতেই হবে সেটা হচ্ছে বামা বোধিনী পত্রিকার প্রকাশকাল। কোন সময় বামা বোধিনী পত্রিকা প্রকাশিত হয়, এই প্রসঙ্গে তোমাদেরকে একটু তথ্য দিই। সেটা হচ্ছে, এই বামা বোধিনী পত্রিকা প্রকাশের পেছনে যাদের ভূমিকা রয়েছে, সেটা হচ্ছে বামা বোধিনী সভার ভূমিকা রয়েছে। তাহলে এই বামা বোধিনী সভা আসলে কি? এটা হচ্ছে ব্রাহ্ম সমাজের একটা শাখা সংগঠন। তাহলে ব্রাহ্ম সমাজের শাখা সংগঠন হলো এই বামা বোধিনী সভা। এক্ষেত্রে নারী সমাজের কল্যাণের জন্য যিনি প্রথম চিন্তা ভাবনা করেন, তিনি হচ্ছেন কেশবচন্দ্র সেন। তাহলে কেশবচন্দ্রের হাত ধরে আমাদের নারী জাতির অগ্রগতির কথা কিন্তু চিন্তা ভাবনা করা শুরু হয়, এবং এই কেশবচন্দ্রের সাথে সাথে আরো অনেকজন ব্যক্তি, তাদের মধ্যে উমেশচন্দ্র দত্ত ভীষণ উল্লেখযোগ্য, তারা প্রত্যেকে প্রথমে বামা বোধিনী সভাকে গঠন করে এবং এই বামা বোধিনী সভা উদ্যোগ নিয়ে বামা বোধিনী পত্রিকাটিকে প্রকাশ করতে শুরু করে, যার মাধ্যমে
পুরো 19 শতকের যত আমরা নারীদের কথা পাই, নারীদের সমাজে অত্যাচারের কথা পাই এবং নারীদের ওই সময়কারের যে অবস্থা ছিল সেগুলো সম্পর্কে কিন্তু তুলে ধরা হয় এই পত্রিকার মাধ্যমে। এবং এই ব্রাহ্ম সমাজের প্রধান নেতা ছিলেন কেশবচন্দ্র এবং বামাবোধিনী পত্রিকার যিনি সম্পাদক অর্থাৎ উমেশচন্দ্র দত্ত, তিনিও ব্রাহ্ম নেতাই ছিলেন। তাহলে ব্রাহ্ম সমাজের বা ব্রাহ্ম নেতাদের উদ্যোগে একটা আলাদা করে সংগঠন তৈরি হলো, যেটা বামাবোধিনী সভা। এই সভাটিও 1863 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই সভার দ্বারাই যে পত্রিকাটা প্রকাশিত হতো সেটাই হচ্ছে বামাবোধিনী পত্রিকা। এই পত্রিকা প্রকাশের যে সময়কাল সেটা দেখো, সেটাও একই সময় 1863 খ্রিস্টাব্দ, অর্থাৎ বামাবোধিনী সভা যে বছর প্রতিষ্ঠিত হয় সেই বছর থেকেই বামাবোধিনী পত্রিকা প্রকাশ হতে শুরু করে। তাহলে এই বামাবোধিনী পত্রিকার প্রকাশের সাল অবশ্যই প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাস থেকে এই পত্রিকাটা প্রকাশিত হয়। এরপর চলে আসব প্রকাশক এবং সম্পাদক কে ছিলেন। বামাবোধিনী পত্রিকার যিনি প্রকাশক এবং সম্পাদক ছিলেন তিনি একজন ব্রাহ্ম নেতা এবং সিটি কলেজের অধ্যক্ষ। তার নাম কি? অবশ্যই গুরুত্বপূর্ণ, তার নাম উমেশচন্দ্র দত্ত। ইনি বামাবোধিনী পত্রিকার সম্পাদক। এবার দেখো কি বলছে পত্রিকার প্রকৃতি। বামাবোধিনী পত্রিকা কি ধরনের? দেখো, পত্রিকা বিভিন্ন রকমের হতে পারে। দৈনিক পত্রিকা মানে প্রত্যেক দিন যেটা বেরোয়, মাসিক পত্রিকা মাসে বেরোয়, পাক্ষিক পত্রিকা 15 দিন অন্তর অন্তর যে পত্রিকাগুলো বেরোয়, ত্রৈমাসিক পত্রিকা 3 মাস পর পর বেরোয় এবং বার্ষিক পত্রিকা অর্থাৎ যেটা বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে বেরোয়। তাহলে এক্ষেত্রে দেখো বামাবোধিনী পত্রিকা কিন্তু একটা মাসিক সাময়িক পত্রিকা। তাহলে এই মাসিক সাময়িক পত্রিকাটি ছিল বামাবোধিনী পত্রিকা, অর্থাৎ মাসে মাসে বেরোতো এবং এটা একটা সাময়িক পত্রিকা। এরপর দেখো যে প্রশ্নটা, এখানে যে কটা প্রশ্ন দেখছো প্রত্যেকটা বামাবোধিনী পত্রিকা থেকে আসা মানে আসার মতো গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। প্রথম গ্রাহককে অর্থাৎ কে প্রথম বামাবোধিনী পত্রিকা গ্রহণ করেছিলেন? ভুবন মোহিনী বসু। এছাড়া বামাবোধিনী পত্রিকাতে বিভিন্ন লেখালেখি হতো, বিভিন্ন মহিলাদের কথা সেই সময়ে লেখালেখি করা হতো। এই যে বিশিষ্ট লেখিকা যিনি বামাবোধিনী পত্রিকাতে লেখালেখি করতেন তার নাম আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে মান কুমারী বসু, এই বামাবোধিনী পত্রিকার লেখিকা। নেক্সট দেখো পত্রিকার প্রচলন কতদিন পর্যন্ত ছিল। আমরা দেখতে পাবো 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়। তারপর 1923 থেকে আর বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়নি। তার প্রধান কারণ ছিল ব্রাহ্ম সমাজের গোষ্ঠীদ্বন্দ্ব অর্থাৎ অন্তর্দ্বন্দ্ব। ব্রাহ্ম সমাজের একটা উল্লেখযোগ্য বিষয়, একটা বিবাহকে কেন্দ্র করে এক্ষেত্রে কিন্তু ব্রাহ্ম সমাজের যে গোষ্ঠীটা ছিল তারা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। একটা গোষ্ঠী হয়ে গেল কেশবচন্দ্রের তৈরি, আরেকটা গোষ্ঠী শিবনাথ শাস্ত্রীর তৈরি। এবার যিনি সম্পাদক অর্থাৎ উমেশচন্দ্র দত্ত, তিনি আসলে কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত হবেন এবং কিভাবে তিনি তার কাজকর্ম পরিচালনা করবেন এগুলো নিয়ে তার ভেতরে সংশয় ছিল। এছাড়া আরো অন্যান্য কারণ রয়েছে যার জন্য বামাবোধিনী পত্রিকাটি কিন্তু প্রকাশ হতে হতে আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে শুরু করলো। এইখানে তোমাদের এই সালটাও মনে রাখতে হবে, 1922 পর্যন্ত অর্থাৎ দীর্ঘ 60 বছর ধরে বামাবোধিনী পত্রিকা কিন্তু প্রকাশিত হয় বাংলা ভাষায়। আরো একটা তথ্য, সেটা কি, এই যে আমরা দেখতে পাচ্ছি বারবার করে এই বামাবোধিনী থেকে বামা শব্দটা, বামা শব্দের অর্থ হচ্ছে নারী। অর্থাৎ এই পত্রিকাটি ছিল পুরোপুরি নারী কেন্দ্রিক একটা পত্রিকা। অর্থাৎ এই পত্রিকাতে নারীদের সামাজিক অবস্থা, তাদের দুঃখ দুর্দশা, তাদের শিক্ষার প্রসার কেন দরকার ছিল, কিভাবে সম্ভব, সেই সমস্ত বিষয় নিয়ে লেখালেখি হতো এবং এটা তুলে ধরাই ছিল বামাবোধিনী পত্রিকার প্রধান কাজ। এই বামা শব্দের অর্থ হচ্ছে নারী। তাহলে এই বামা শব্দটা থেকে সমগ্র নারী জাতিকে নিয়ে লেখালেখির কথা কিন্তু চিন্তা ভাবনা করা হয় এই পত্রিকার মাধ্যমে। আর এই বামা শব্দটা দেখেই বুঝে যাবে এখানে সমগ্র নারী জাতির কল্যাণের জন্য লেখালেখি করা হতো।
এরপর পরবর্তী জায়গাতে চলে আসি, কি বলছে, বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি। তাহলে কেন বামাবোধিনী পত্রিকাটা প্রকাশিত হতো সেটা যদি দেখি, কি দেখতে পাচ্ছি, দেখো সমাজে নারীদের উন্নতি সাধন। তাহলে দেখো বামাবোধিনী পত্রিকার মাধ্যমে যে বিষয়গুলো লেখা হতো তাতে এটাই উঠে আসতো যে সমাজে নারীদের সেই সময় ভীষণ অত্যাচার করা হতো, তাদেরকে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করে রাখা হতো, তাদের মতামত প্রকাশের সেভাবে অধিকার ছিল না। আর যদি সেটা হয় রক্ষণশীল পরিবার, তাহলে তো নারীদের বাইরে গিয়ে শিক্ষার অধিকারই ছিল না। তাহলে এগুলো থেকে আস্তে আস্তে বের করে এনে সমগ্র নারী সমাজের উন্নতি করা, এটা ছিল বামাবোধিনী পত্রিকার প্রধান উদ্দেশ্য। পরবর্তী উদ্দেশ্য যদি দেখি, কি দেখতে পাচ্ছি, নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। অর্থাৎ নারীদের মধ্যে আস্তে আস্তে, এখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা, যে সমাজের অর্ধেক অংশই হচ্ছে নারী। তা সমাজের যদি আমরা অগ্রগতি করতে চাই বা সমাজের যদি আমরা প্রগতি চাই, তাহলে কার শিক্ষাটা দরকার? নারী শিক্ষা দরকার। তাছাড়া কিন্তু আমরা কখনোই সমগ্র সমাজকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাহলে সমগ্র সমাজের অগ্রগতির জন্য আগে দরকার সমগ্র সমাজের মধ্যে যে অর্ধেক অংশ নারীরা রয়েছে, সেই নারীদের অগ্রগতিটা প্রয়োজন ভীষণভাবে। তাহলে নারীদের অগ্রগতি হলে পুরো সমাজটা এগোতে পারবে। তাহলে নারী শিক্ষার প্রসারের জন্য যা যা করা উচিত, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু এই পত্রিকার মাধ্যমে লেখালেখি করা হতো। পরবর্তী কথা দেখো, বলছে সমাজে প্রচলিত কুসংস্কার দূর করা। অর্থাৎ সমাজে বেশ কিছু কুসংস্কার সেই সময় রয়েছে নারীদের নিয়ে। কখনো আমরা দেখতে পাই সতীদাহ প্রথা, কখনো দেখতে পাই বহু বিবাহ, কখনো আমরা এখানে দেখতে পাচ্ছি অসম বয়সে বিবাহ। অর্থাৎ একটা অল্প বয়সী নারীর সাথে অনেক বেশি বয়সী পুরুষের বিবাহ। তাহলে এগুলো কি হতে শুরু করলে? এগুলো হচ্ছে সামাজিক কিছু কুসংস্কার। এবং এই সময়ে দাঁড়িয়ে তখনও কিন্তু মানুষ ভাবত যদি নারীরা শিক্ষা গ্রহণ করে তাতে সমাজের হয়তো অবনতি হবে। তাহলে এই যে ধ্যান ধারণা, সতীদাহ প্রথা থেকে শুরু করে বহু বিবাহ থেকে শুরু করে বিধবাদের ওপর অত্যাচার থেকে শুরু করে সমাজে যত প্রচলিত নারীদের ওপর কুসংস্কার রয়েছে, সেইগুলো নিয়ে লেখালেখি করা ছিল এই বামাবোধিনী পত্রিকার অন্যতম প্রধান উদ্দেশ্য। পরের যে জায়গাটা, সেখানে আমরা দেখতে পাবো কি, যেটা মূল প্রশ্ন, বড় প্রশ্ন, সেটা হচ্ছে বামাবোধিনী পত্রিকার অবদানটা কি ছিল পুরো নারীদের কল্যাণ, নারী সমাজের অগ্রগতি, এক্ষেত্রে বামাবোধিনী পত্রিকার মূল অবদান কি কি ছিল সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। দেখো সবার প্রথমে দেখো, বামাবোধিনী পত্রিকা নারী শিক্ষা নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করেছিল। সেই সময় খুব যে বেশি চারিদিকে বিদ্যালয় ছিল, বালিকা বিদ্যালয় ছিল তা কিন্তু নয়। অর্থাৎ 19 শতকে আমরা দেখতে পাই বালিকা বিদ্যালয়ের সংখ্যা কম। অর্থাৎ সামাজিক প্রচুর প্রতিবন্ধকতা আছে। এটা ছাড়াও নারীদের যারা রক্ষণশীল পরিবার, তারা নারীদেরকে বাইরে গিয়ে শিক্ষা লাভের অনুমতি দিতেন না। তাহলে এই সময় দাঁড়িয়ে নারীদেরকে কিভাবে শিক্ষা লাভ করতে হবে? বাড়িতে বসেই শিক্ষা লাভ করতে হবে। আর এই বাড়িতে বসে শিক্ষা লাভের জন্য এই বামাবোধিনী পত্রিকা কি করত? অল্প অল্প করে কিছু পাঠ্যক্রম, যেগুলো কিন্তু তারা এই পত্রিকার মাধ্যমে প্রকাশ করত, যেগুলো নারীদের পড়ে কিছুটা হলেও কি হবে, শিক্ষা গ্রহণে কিন্তু সাহায্য হবে। তাহলে বামাবোধিনী পত্রিকা এরকম ভাবেই লেখা হতো যাতে বাড়িতে বসে যদি নারীরা ওই পত্রিকাটি পড়ে, তাতেও তাদের কিছুটা হলেও চেতনার বিকাশ হবে, তাতেও তাদের কিছুটা অগ্রগতি হবে। তাহলে বাড়িতে বসেই যাতে কি করতে পারে, বালিকারা শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করা। আর নারী শিক্ষাটা যে খুবই প্রয়োজন, এটা পুরুষ সমাজের দায়িত্ব থাকবে। পুরুষ সমাজকে দায়িত্ব নিতে হবে যে নারীদের শিক্ষা গ্রহণ করানোর জন্য। কারণ পুরুষ সমাজ যদি দায়িত্ব না নেয়, তাহলে কোনোভাবেই নারীদের অগ্রগতি বা শিক্ষা লাভ সম্ভব নয়। তাহলে এটা নিয়েও বামাবোধিনী পত্রিকায় লেখালেখি হতো। সেই সময়কারের বিখ্যাত একটা বিদ্যালয়, সর্বপ্রধান যে বিদ্যালয়টা, বেথুন বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়ে আস্তে আস্তে দেখা গেল প্রথম দিকে ছাত্রীদের সংখ্যা বাড়লেও পরবর্তীকালে দেখা যায় কি ছাত্রীদের সংখ্যা কিন্তু কমে যায়, যার ফলে এই দেশের মধ্যে সর্বপ্রধান যে বালিকা বিদ্যালয়টি সেটিও একসময় সংকটের সম্মুখীন হয়। বামাবোধিনী পত্রিকার একটা বিশেষ সংখ্যাতে এটা নিয়ে আক্ষেপও করা হয় যে
আমাদের দেশের অগ্রগতির জন্য দরকার নারীদের শিক্ষার। সেখানে বেথুন বালিকা বিদ্যালয়ে কেবলমাত্র 30 জন ছাত্রী শিক্ষা গ্রহণ করছে। তাহলে এই 30 জন ছাত্রীর শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা কিভাবে একটা দেশের অগ্রগতি করতে পারবো? সম্ভবই নয় সেটা। তাহলে এখানে যদি আরো অনেক বালিকারা এসে পড়াশোনা করত, তারা শিক্ষা গ্রহণ করত, তাহলে দেশের অগ্রগতি অবশ্যম্ভাবী ছিল। তাহলে এটা নিয়েও কিন্তু লেখালেখি করেছিল এই বামাবোধিনী পত্রিকা। তাদের একটা মূল বক্তব্য ছিল, সেটা হচ্ছে নারীদের তো আমরা জন্ম দিচ্ছি প্রত্যেকটা পরিবারে, কিন্তু তার সাথে সাথে জন্ম দেওয়ার সাথে সাথেও যত্নের সাথে নারীদেরকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে, তবেই আমাদের সমাজের অগ্রগতি বা প্রগতি আসবে। এটা ছিল মূল তথ্য আর কি। এবার দেখো বলছে কি, নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। এক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা নিয়েছিল মিশনারি স্কুলগুলো। মিশনারি স্কুলগুলোতে কি করা হতো? প্রত্যেক মাসে মাসে বামাবোধিনী পত্রিকার প্রত্যেকটা সংখ্যা পাঠিয়ে দেওয়া হতো। সেগুলো মিশনারি বিদ্যালয়ের যত নারীরা থাকতো তারা কি করতেন? সেগুলোকে পাঠ করতেন এবং পাঠ করে বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জ্ঞান অর্জন করতেন। এবং এদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট, নারীদের শিক্ষার জন্য কিন্তু নির্দিষ্ট পাঠ্যক্রম ছিল। সেই পাঠ্যক্রমের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত ছিল? প্রথম তো গণিত ছিলই। গণিতের পাশাপাশি এক্ষেত্রে কিন্তু ইতিহাস, সাহিত্য চর্চা এগুলো আমরা দেখতে পাই, অঙ্কন, ধাত্রীবিদ্যা এগুলো নিয়েও কিন্তু, আর গৃহকর্ম পরিচালনা, এই সমস্ত বিষয় কিন্তু নারী শিক্ষার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল। তাহলে বামাবোধিনী পত্রিকা কিন্তু নারী শিক্ষার জন্য কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো সম্পর্কেও কিন্তু তারা লেখালেখি করত। এরপর চলে এসো পরের পয়েন্টে, সামাজিক কুসংস্কার। সেই সময় নারীদের নিয়ে সমাজে প্রচুর কুসংস্কার রয়েছে। যারা রক্ষণশীল পরিবার তারা নারীদেরকে বাইরে ছাড়তে একদম রাজি হতেন না শিক্ষা গ্রহণের জন্য। আবার সমাজে সেই সময় সতীদাহ প্রথা, অল্প বয়সে নারীদের বিবাহ, তারপর অসমবয়সীদের সাথে বিবাহ, এই বিবাহগুলো কিন্তু চলছে। সামাজিক বিভিন্ন কুপ্রথা চলছে, সেগুলো নিয়ে লেখালেখি হতো এই বামাবোধিনী পত্রিকায়, যাতে অন্যান্য সকল স্তরের মানুষজন নিজেরা উদ্বুদ্ধ হয় আর নারীরাও যেন এগুলোর প্রতিবাদ করে, যে এই ঘটনাগুলো যেন তাদের সাথে না ঘটে। অর্থাৎ তারা যদি শিক্ষা লাভ করে, তারা যদি প্রকৃত অর্থগুলো জানে প্রত্যেকটা ঘটনার, তবেই তো তারা প্রতিবাদ করতে পারবে। এই জায়গাটার উপর জোর দিয়েছিল এই সামাজিক কুসংস্কারগুলোকে বন্ধ করা নিয়ে বিভিন্ন লেখালেখি হতো এই বামাবোধিনী পত্রিকায়। নারীদের সেই সময় যদি আমরা অবস্থা দেখি তাহলে সেটা কিন্তু খুবই করুণ, কারণ নারীদের কোনো ক্ষেত্রেই মতামত পোষণের কোনো অধিকার ছিল না। তাদেরকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখা হতো। এবং এক্ষেত্রে আরো দেখতে পাওয়া যায় যে নারীদের কিন্তু, যারা আর কি সেই সময় অল্প অল্প করে শিল্প কলকারখানা গড়ে উঠছে, টেলিগ্রাফ, রেল লাইন এগুলো গড়ে উঠছে, ফলে কিছু কিছু নারী সেই সময় কাজের জন্য ওই কলকারখানাতে যেতেন। ওই যে নারী যারা কর্মরত ওই কলকারখানাতে, তাদের ওপরেও অত্যাচার হতো। সেগুলো নিয়েও তিনি কিন্তু এই বামাবোধিনী পত্রিকায় কিন্তু লেখালেখি হতো। তাহলে এটাও কিন্তু মনে রাখবে, নারীদের যে বর্তমানে অবস্থাটা ছিল সেই সময়ে, সেইগুলো নিয়ে লেখালেখি হতো কিন্তু এই বামাবোধিনী পত্রিকাতে। আর এক্ষেত্রে বামাবোধিনী পত্রিকা কিন্তু নারীদের বিভিন্ন রকমের কার্যকলাপের কথা বলতো। কি কি করতে বলতো? বিভিন্ন যে আমাদের মঙ্গল অনুষ্ঠান রয়েছে, যেরকম ব্রত পালন, ভাই ফোঁটা, এই সবগুলো, রাখি বন্ধন, এগুলো, এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমাদেরকে জীবনে নিয়ে চলা, তাদের এই ঘটনা, রাখি বন্ধন তার তাৎপর্য, ভাই ফোঁটা তার তাৎপর্য, এগুলোকে নিয়ে নারীদেরকে এগোনোর জন্য বলতেন। আর আমরা দেখতে পাই প্রাচীনকালে বেশ কিছু শিক্ষিত নারী ছিল, যেমন মৈত্রী, অপালা, এদের দেখে, এরা যেরকম ভাবে শিক্ষিত মহিলা ছিল, নারী ছিল, তাদের দেখে যাতে সেই সময়কারের নারীরা উদ্বুদ্ধ হয়, তাদের কথাও কিন্তু ওই বামাবোধিনী পত্রিকাতে, অর্থাৎ প্রাচীনকালের শিক্ষিত নারীদের কথাও কিন্তু বামাবোধিনী পত্রিকাতে প্রকাশ করা হতো। এছাড়া ঠাকুর বাড়িতে নারীদের অবস্থা কি সেগুলো নিয়েও বিভিন্ন লেখালেখি হতো বামাবোধিনী পত্রিকায়। বিশিষ্ট লেখিকা ছিলেন মানকুমারী বসু, তিনি কিন্তু ভীষণভাবে এক্ষেত্রে
সাহায্য করতেন এই নারীদের শিক্ষা এবং বিভিন্ন লেখালেখির বিষয়ে, সাহিত্য চর্চার বিষয়ে। তাহলে সেই সময় যারা শিক্ষিত নারী ছিল তারা কি কি লিখছে, তাদের জীবনযাত্রা কেমন, সবটাই কিন্তু এই বামাবোধিনী পত্রিকাতে প্রকাশিত হতো। তাহলে নারীদের যে বিভিন্ন কার্যকলাপ রয়েছে, কি কি করা উচিত সেই সময়ে দাঁড়িয়ে, সেগুলো নিয়েও কিন্তু রীতিমতন আলোচনা চলতো। এইবার দেখো, যদি আমরা এই এতটা ক্লাসে যতটা আলোচনা করলাম, আমরা বারবার দেখতে পাচ্ছি যে বামাবোধিনী পত্রিকা ভীষণ জনপ্রিয়। তার কারণ নারীদের, এক্ষেত্রে নারী কেন্দ্রিক একটা পত্রিকা, সমাজে নারীদের উন্নয়নে এই পত্রিকাটাই সাহায্য করেছে, এই সব কিছু। কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে, প্রত্যেকটা কিছুর যদি ভালো দিকও থাকে, কিছু না কিছু সেক্ষেত্রে সমস্যাও থাকবে। কি, বামাবোধিনী পত্রিকাতেও কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল, কারণ সকল স্তরের মানুষের কাছে বামাবোধিনী পত্রিকা মোটেও পৌঁছাতে পারেনি। বলা হয় সেই সময়কারের বিশিষ্ট যারা সাহিত্যিক রয়েছেন বা ইতিহাস চর্চা করছেন, তারা বলছেন যে বামাবোধিনী পত্রিকা শুধুমাত্র উচ্চ বর্ণের হিন্দুদের কাছে পৌঁছাতে পেরেছিল, তাদের নিয়েই শুধুমাত্র বামাবোধিনী পত্রিকায় লেখালেখি হতো। অন্য স্তরের নারীদের নিয়ে সেভাবে বামাবোধিনী পত্রিকায় লেখালেখি হয়নি। উচ্চ বর্ণের নারীদের তথ্যই কিন্তু আমরা বেশি এই পত্রিকাটিতে পাই। আর কি, এই পত্রিকা সকল জায়গাতে পৌঁছাতে পারেনি। প্রত্যন্ত গ্রাম, সেখানে এই পত্রিকার তথ্য পত্রিকা পৌঁছাতে পারেনি। শুধুমাত্র কলকাতা এবং তার আশেপাশের যে মফস্বল এলাকাগুলো রয়েছে, সেখানকার মানুষজন এই পত্রিকাটি পড়ে উপকৃত হলেও গ্রাম বাংলা, যে জায়গাগুলো প্রত্যন্ত গ্রাম, সেখানকার মানুষজন কিন্তু বামাবোধিনী পত্রিকা থেকে কোনোভাবেই উপকৃত হতে পারেনি। অর্থাৎ সব জায়গাতে এই পত্রিকার সুফল কিন্তু নারীরা পায়নি। আর পাঠিকাদের সংখ্যা কিন্তু কম, সীমিত ছিল। অর্থাৎ যারা পড়বে, নারীরা যাদের ভেতরে জাগ্রত হওয়া দরকার, তার সেই পাঠিকাদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম ছিল। এগুলো ছিল বামাবোধিনী পত্রিকার কিন্তু সীমাবদ্ধতা। তাহলে এর পরেও বামাবোধিনী পত্রিকা এখনো পর্যন্ত ভীষণ জনপ্রিয়, তার একটাই কারণ, পুরোপুরি নারীদের নিয়ে এই পত্রিকাটি প্রকাশিত হতো। নারীদের নিয়েই লেখালেখি, তাদের শিক্ষা, তাদের অগ্রগতি, সর্বসাকুল্যে সবকিছুকে একদম উপেক্ষা করে এই যে নারীদেরকে নিয়ে ওই সময় এতটা চিন্তা ভাবনা করা, নারী সমাজের অগ্রগতির কথা ভাবা, এটাই ছিল বামাবোধিনী পত্রিকার প্রধান সাফল্যের জায়গা। যতই সীমাবদ্ধতা আসুক না কেন, তারপরেও কিন্তু এই পত্রিকা সাফল্য পেয়েছিল। এবার আমরা দেখে নেব একদম ক্লাসের শেষ পর্বে এসে যে এখান থেকে কোন কোন প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য পড়তে হচ্ছে। দেখো, যে প্রশ্নটি পড়বে, যে প্রশ্নগুলি পড়বে তোমরা, সেটা হচ্ছে একদম প্রথমেই 19 শতকে নারী কল্যাণে অথবা নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকা সম্পর্কে বা তার অবদান সম্পর্কে আলোচনা করো। এটা দুভাবেই তৈরি করতে হবে, 8-এর জন্যও তৈরি করতে হবে, আবার 4-এর জন্যও তৈরি করতে হবে। এটা পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অর্থাৎ বামাবোধিনী পত্রিকার অবদানগুলো কি কি ছিল সেই সময় নারীদের কল্যাণে। এছাড়া যদি আমরা দেখি, আরো বেশ কিছু 2 নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে। সেটা হচ্ছে বামাবোধিনী পত্রিকার বিষয়বস্তুটা কি, কি নিয়ে লেখা হতো। পড়েই মনে রাখতে হবে যে এখানে নারী শিক্ষা, সমাজের প্রচলিত কুসংস্কার, এগুলো নিয়ে লেখা হতো, যেখানে একদম সর্বপ্রধান মূলে ছিল নারীরা, নারীদের প্রতি হওয়া অত্যাচারের কথা কিন্তু এখানে লেখা হতো। এরপর দেখো, বামাবোধিনী পত্রিকার প্রকাশের লক্ষ্য কি ছিল বা উদ্দেশ্য কি, আমরা অলরেডি আলোচনা করেছি। নারী সমাজের উন্নতি, কুসংস্কারগুলোকে দূর করা, নারীদের শিক্ষার প্রসার ঘটানো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে লক্ষ্য। বামাবোধিনী পত্রিকা কেন জনপ্রিয়? কারণ 19 শতকের প্রথমার্ধে দাঁড়িয়ে যে সময়টাতে সমাজের অর্ধেকটা অংশ জুড়েই রয়েছে নারীরা, তাদের যদি শিক্ষা না হয় তাহলে তো কোনোভাবে সমাজের অগ্রগতি সম্ভব না। 19 শতকটাকে আমরা বলে থাকি প্রগতিশীল যুগ, কারণ এই সময় সাহিত্য চর্চা থেকে শুরু করে বিভিন্ন লেখালেখি, সব দিক থেকে একদম আমরা দেখতে পাই অগ্রগতি।
তাহলে এখানে এই যে প্রগতিশীল যুগ যে বলছি, তাহলে যদি সমাজের অর্ধেক অংশে নারীরাই যদি মূর্খ হয়ে গৃহবন্দী হয়ে থাকে, তাহলে কি সমাজের অগ্রগতি হবে? কখনোই না। তাহলে এই কারণে এই যে বামাবোধিনী পত্রিকা, সেখানে যা যা বিষয়ের ওপর লেখালেখি হতো, তার ফলে কিন্তু বামাবোধিনী পত্রিকা এত জনপ্রিয় হয়েছিল, কারণ পুরোটাই নারীদের নিয়ে লেখা বিষয়বস্তু থাকতো। আর কি রয়েছে দেখো, বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হওয়ার পর কেন বন্ধ হয়ে গেল, এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা লাস্ট দেখতে পাই 1922 অব্দি বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়, দীর্ঘ 60 বছর ধরে বামাবোধিনী পত্রিকা চলে। কিন্তু এই ব্রাহ্ম সমাজের মধ্যে অন্তর্গোষ্ঠী দ্বন্দ্ব, এটা কি করে ফেললো, ব্রাহ্ম সমাজকে দুটো ভাগে ভাগ করে ফেললো, যার ফলে এই উমেশচন্দ্র দত্ত অর্থাৎ বামাবোধিনী পত্রিকার যিনি সম্পাদক, তিনি কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত হবে, কার পরিচালনায় তিনি এগিয়ে যাবেন, সেই সমস্ত বিষয় নিয়ে তার ভেতরে একটা সংশয় কাজ করতে শুরু করলো। প্রথমে অনিয়মিত হতে শুরু করলো বামাবোধিনী পত্রিকার প্রকাশ, তারপর সম্পূর্ণরূপে এই প্রকাশটা বন্ধ হয়ে গেল। তাহলে দীর্ঘ 60 বছর ধরে এই পত্রিকা কিন্তু নারী সমাজের অগ্রগতিতে ভীষণভাবে সাহায্য করেছিল। তাহলে এই প্রশ্নগুলো প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি 4 অথবা 8 দুটো ক্ষেত্রেই তৈরি করবে, আর পরের প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করবে 2 এর জন্য। এছাড়াও বেশ কিছু শর্ট কোশ্চেন রয়েছে, যেটা ফার্স্টেই আলোচনা করেছি, প্রকাশের কাল, সম্পাদক কে, কে বিশিষ্ট লেখিকা, কে প্রথম গ্রাহক, এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখো, আজকের যে ক্লাসটা ছিল বামাবোধিনী পত্রিকাকে নিয়ে, সেটা আজকে এই পর্যন্তই। তোমরা ভিডিও কেমন লাগলো, ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা কি চাইছো সেগুলো অবশ্যই জানাবে। প্রয়োজন মতন আমি অবশ্যই চেষ্টা করব আরো ভালো করে তোমাদের সামনে উপস্থাপন করার। আর আরো একটা কথা তোমাদেরকে বলবো, এই চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব করো, অর্থাৎ এসবি একাডেমির চ্যানেলটি, তাতে কিন্তু সামনে আসন্ন যত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের কিন্তু যথেষ্ট উপকার হবে বলেই আমার ধারণা। সুতরাং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের যাতে উপকার হয়, তার জন্য এই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদেরকে শেয়ার করতে হবে, আর ভালো লাগলে লাইক করতে তোমরা ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।